আজ আমি যে সিনেমাটা তোমাদের এক্সপ্লেন করব এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, আর আমি তোমাদের জোর গলায় বলতে পারি এই সিনেমাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই সিনেমাতে সেই দিনের কথা বলা হয়েছে যখন কালো আর সাদা মানুষের মধ্যে অনেক বিভেদ ছিল। সাদা মানুষরা কালো মানুষদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করত। সাদা মানুষরা কালো মানুষদের কৃতদাস বা চাকর হিসেবে বাজারে বিক্রি করত আর তাদেরকে দিয়ে প্রচুর কাজ করাতো। সিনেমার শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই, এর নাম সুলেমান নর্থাপ। ইনি ছিলেন স্বাধীন আফ্রিকান আমেরিকান। তার মানে এই আফ্রিকান হলেও সে আমেরিকায় বাস করত এবং সে স্বাধীন ছিল, এ কারো গোলাম ছিল না। সুলেমান তার স্ত্রী আর 2 সন্তান নিয়ে নিউ ইয়র্কে বাস করত। সে বেহালা বাজাতো, তার অনেক নাম ডাক ছিল, আশেপাশের লোক তাকে সবাই সম্মান করত। তার পরিবারকে নিয়ে সে খুব সুখী ছিল। একদিন সুলেমানের বন্ধু সুলেমানকে 2 আমেরিকার সাদা লোকের সাথে দেখা করায়। সেই 2 লোক সুলেমানকে বলে, আমরা শুনেছি তুমি খুব ভালো বেহালা বাজাতে পারো, তাই ওয়াশিংটন ডিসিতে চলো আমাদের সাথে, সেখানটায় তুমি বেহালা বাজাবে আর তার জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে। সুলেমান অফারটা শুনে খুশি হয়, সে ওয়াশিংটন যেতে রাজি হয়। এরপরে সে লোক 2টোর সাথে সুলেমান ওয়াশিংটন ডিসিতে চলে যায়। ওয়াশিংটন ডিসিতে গিয়ে রাতের বেলা সে লোক 2টির সাথে সুলেমান ডিনার করে, সাথে সাথে ড্রিঙ্কসও করে। এর পরের দিন যখন সুলেমানের ঘুম ভাঙে, সে দেখতে পায় একটা বন্দি কক্ষে সে আটকানো আছে আর তার হাত পায়ে শিকল বাঁধা। সে বুঝতে পারছিল না কি হয়েছে। তখন তার মনে পড়ে রাতের বেলায় হয়তো বা ওই ড্রিঙ্কসের সাথে কিছু মিলিয়ে দিয়েছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে গেছিল। খানিকক্ষণ বাদেই সেখানটায় 2 লোক আসে। তাদেরকে দেখে সুলেমান বলে, আমি গোলাম না, আমি স্বাধীন ব্যক্তি আর আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। তারা বলে, না তুমি জর্জিয়া থেকে এসেছো আর তুমি গোলাম, আর তুমি পালাতে যাচ্ছিলে বলে তোমাকে আমরা ধরেছি। এটা বলে সুলেমানকে তারা চাবুক মারতে থাকে। সুলেমান নিজেও জানে না কেন তাকে চাবুক মারা হচ্ছে। এখানে শুধু সুলেমান ছিল না, সুলেমানের মতো আরো 2 লোক ছিল যারা ছিল কালো, আর সেখানটায় একটা পরিবারে ছিল যেখানে ছিল একটা মা আর 2 সন্তান। তাদের সবাইকে একটা জাহাজে করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। রাতের বেলায় ওই মহিলাটাকে একটা সাদা লোক সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তোমাদের বুঝতেই পারছো কেন একটা ছেলে রাতের বেলা একটা মেয়েকে ডেকে নিয়ে যায়। ওই মহিলার 2 বাচ্চা ছিল, তাই তার কিছু করার ছিল না, তাই সে যেতে রাজি হয়। আর সেখানটায় একটা লোক সেটা বাধা দিতেই তাকে চাকু দিয়ে মেরে ফেলে। আর সকালবেলায় সেই লোকটার দেহ সেখান থেকে জলে ফেলে দেওয়া হয়। আমরা এখানটায় দেখতে পাই গোলামদের জীবনের কোনো মূল্যই নেই, তারা বাঁচুক বা মরুক তাদের কিচ্ছু যায় আসে না। এরপরে সবাইকে জাহাজ থেকে নামানো হয়, আর নামানোর পরে সবাইকে নাম ধরে এক এক করে ডাকা হয়। তারপরে দেখা যায় সবাই যখন নাম ধরে ডাকে এক একজন করে দাঁড়িয়ে পড়ে। এইদিকে প্ল্যাট নামে যখন নাম ডাকা হয় তখন কেউ দাঁড়ায় না। তখন সেই লোকটা সুলেমানের কাছে এসে তাকে বলে, যখন তোমাকে ডাকা হলে তুমি কেন উঠলে না? তখন সুলেমান বলে, আমার নাম প্ল্যাট নয়, আমার নাম সুলেমান। ওই লোকটা ঠাস করে সুলেমানের গালে চড় মারে আর সুলেমান চুপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সবাইকে নিয়ে একটা ঘরের মধ্যে যায়, আর সেই ঘরের মধ্যে আরো অনেক কালো লোক ছিল যাদেরকে এখানে বিক্রি করার জন্য আনা হয়েছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানটায় কালো মানুষদের বিক্রি করা হয় কৃতদাস হিসেবে। আমরা যেমন শোরুমে মানুষদের দেখতে পাই যেখানে জামা কাপড় বিক্রি করে, আর এখানটায় মানুষদের বিক্রি করা হয়। এখানটা এক এক করে লোক আসে আর এখানটায় কালো কালো মানুষদের গোলাম হিসেবে কিনে নিয়ে যায়। সেখানটায় একটা লোক আসে, যে লোকটা 10,000 টাকার বিনিময়ে সুলেমান আর সেই মহিলাটিকে কিনে নেয়। এদিকে সেই মহিলাটা সেই লোকটাকে বলে যে, দয়া করে আমার ছেলে মেয়ে 2টোকেও কিনে নিন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। আর ওই লোকটাও মা ছাড়া করতে চাইছিল না ওই বাচ্চা 2টোকে, তাই সে ওই বাচ্চা 2টোকে কিনতে চাইছিল, কিন্তু যে মালিক সে এই বাচ্চা 2টোকে বিক্রি করতে চাইছিল না। ওই মহিলাটা বাচ্চা 2টোকে নিজের কাছে রাখার জন্য চিৎকার করে কান্না করতে থাকে যে, দয়া করে আমার বাচ্চা 2টোকে আমার সাথে যেতে দিন, কিন্তু তার কোনো কথাই তারা শুনছিল না। আর মালিক বলে যে, এই বাচ্চাকে 2টো দিয়ে আমি আরও টাকা ইনকাম করব, আমি এই 2টো বাচ্চাকে বিক্রি করব না। তাই সে এই 2টো বাচ্চাকে তার মায়ের সাথে যেতে দেয় না। সুলেমান আর ওই মহিলাকে যে কিনেছিল সেই মালিকটা ভালো ছিল। তারা যখন খামারে পৌঁছায় সেখানটা একটা সঙ্গী সুলেমানকে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে কখনোই তুমি কাউকে বলো না তুমি গোলাম না, তুমি যে পড়ালেখা জানো সেটা যেন না জানতে পারে, না হলে কিন্তু এরা তোমাকে মেরে ফেলবে। এই কথা বলার পর তারা কাজে চলে যায়। এখানে গোলামদের কাজ ছিল বন থেকে কাঠ সংগ্রহ করা আর কাঠ কাটা আর ছোটোখাটো অন্যান্য কাজ করা। এদিকে সুলেমান সবসময় ভাবতো তার মালিক যেহেতু ভালো, তাই সে তার মালিকের মনটা খুশি করে সে এখান থেকে স্বাধীন হয়ে যাবে। এতে সুলেমানের একটা বুদ্ধি আসে, সে সেটা গিয়ে তার মালিককে বলে। সে তার মালিককে বলে যে, যে কাঠগুলো গাড়িতে করে আনা হয় এতে খরচ বেশি হয়, আমরা যদি জলের
উপর দিয়ে এই কাঠগুলো আনি তাহলে খরচ অনেক কমে যাবে। এটা শুনে তার মালিক খুব খুশি হয়, কিন্তু সুপারভাইজার সে বলে তুমি কি ইঞ্জিনিয়ার? এটা কখনোই সম্ভব হবে না, জলের উপর দিয়ে কাঠ আনা যাবে। তার সুপারভাইজার তার এই কথাতে রাজি হয় না, কিন্তু তার মালিক যেহেতু ভালো ছিল তাই তাকে বলে যাও তোমার একটা টিম তৈরি করে তুমি এই কাজটা করে দেখাও। তখন সুলেমান এই কাজটা জলের উপর দিয়ে করে দেখায়, যার ফলে সুপারভাইজার তার উপর রেগে যায়, কিন্তু তার মালিক খুব খুশি হয়। তার উপরে খুশি হয়ে সে তাকে একটা ভায়োলিন মানে বেহালা গিফট করে। কিন্তু এরপর আমরা দেখতে পাই সুপারভাইজার তার উপরে খুব রেগে আছে, তাকে একটা কাঠের বাড়ি তৈরি করতে বলে। সুলেমান তার কথা অনুযায়ী একটা কাঠের বাড়ি তৈরি করে, কিন্তু সে সুপারভাইজার তার অকারণে খুদ ধুতে শুরু করে। আর সুলেমান বলে এখানে কোনো খুদ নেই, ঘরটা ঠিকঠাকই তৈরি হচ্ছে, কিন্তু সে সুপারভাইজার অকারণে বলে না এখানে খুদ আছে। এই বলে সে সুলেমানের উপর বারবার গায়ে হাত তুলছিল। এদিকে সুলেমান বলে না আমার কাজে কোনো খুঁত নেই, আপনার দেখাতে কোনো খুঁত আছে। সুলেমানের এই কথা শুনে সুপারভাইজার আর রেগে যায়, সে তার বেল্ট খুলে আর বলে তোমার জামা খুলো। কিন্তু সুলেমান সে বলে না আমি জামা খুলবো না। এই কথায় কথায় তাদের দুজনের মধ্যে হাতাপাই হয়ে যায়, তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর সুলেমান সেই বেল্ট দিয়ে সে সুপারভাইজারকে মারে। এমন সময় অন্য একটা সুপারভাইজার আসে এবং তাদের মারামারি থামিয়ে দেয়, বলে এখানে কি হয়েছে। সুলেমান বলে যে আপনার দেওয়া পেরেকগুলো ব্যবহার করাতে এই সুপারভাইজার রেগে গেছে। সুলেমান এখানটায় মিথ্যা কথা বলে নিজেকে বাঁচানোর জন্য। এরপর আমরা দেখতে পাই যে সেই সুপারভাইজার অন্য একটা সুপারভাইজারকে নিয়ে যায়, আর কিছুক্ষণ পরে আরেকটা সুপারভাইজারকে নিয়ে আসে। এই তিনজন সুপারভাইজার সুলেমানকে হাত পা বেঁধে একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দেয়। তিনজন সুপারভাইজার মিলে যখন সুলেমানকে ফাঁসি দিতেই যাচ্ছিল, ঠিক তখনই অন্য একটা লোক বন্দুক নিয়ে চলে আসে। সে বলে এই হচ্ছে আমাদের গোলাম, একে তোমরা মারতে পারবে না, এখান থেকে তোমরা চলে যাও। তখন সুপারভাইজাররা ভয়ে পালিয়ে যায়, আর যাওয়ার সময় সেই সুপারভাইজার বলে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে মেরেই ফেলবো। এই বলে তারা সেখান থেকে সবাই চলে যায়। ওই লোকটা সুলেমানকে বাঁচিয়েছিল কারণ সেই সময় গোলামের দাম অনেক ছিল, আর একটা গোলাম মারা গেলে তাদের অনেক ক্ষতি হয়ে যেত। এদিকে ওই লোকটা বলে আমার ঘোড়া নিয়ে এসো, এই বলে সে মালিকের কাছে চলে যায়। এদিকে সুলেমান তো ওইভাবেই দড়িতে ঝুলছিল, তাকে কেউ সাহায্য করছিল না, সে তার আঙুলের উপরে দাঁড়িয়েছিল, সে যদি একটু নড়ে তাহলে তার ফাঁসি লেগে যাবে। সুলেমান ঘন্টার পর ঘন্টা ওইভাবেই ঝুলছিল, তাকে কেউ সাহায্য করছিল না। এদিকে সন্ধ্যার সময় তার মালিক আসে, তার মালিক তাকে দেখে ভয় পেয়ে যায়, তার মালিক তাকে বাঁচিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে তার মালিক বলে তোমাকে আমি অন্য মালিকের কাছে বিক্রি করে দিয়েছি, নাহলে এখানকার সুপারভাইজাররা তোমাকে মেরে ফেলবে। তখন সুলেমান বলে যে মালিক আমাকে বিক্রি করে দেবেন না, আমি এখান থেকে স্বাধীন হতে চাই, আমি আমার বাড়িতে যেতে চাই। তখন তার মালিক বলে আমি যেটুকু করার করেছি, এর থেকে আমি বেশি করতে পারবো না। এরপর আমরা দেখতে পাই পরের দিন সুলেমান সে নতুন মালিকের কাছে পৌঁছে যায়, আর সেখানকার কাজ ছিল তুলো তোলা। আর কাজের নিয়ম ছিল যে 100 কিলোর নিচে যারা তুলো তুলবে তাদেরকে চাবুকের বাড়ি খেতে হবে। সেখানটায় একটা মেয়ে গোলাম ছিল যার নাম ছিল পেপসি, সে খুব ভালো কাজ করতে পারতো, সে প্রতিদিন 250 কিলো তুলো তুলতে পারতো। এই জন্য মালিক পেপসির উপরে খুব খুশি ছিল, কিন্তু মালিকের খারাপ নজর পেপসির উপরে ছিল, সে পেপসিকে ব্যবহার করতে চাইতো। এরপর আমরা দেখতে পাই যে সারাদিন তারা তুলো তুলতো, আর সন্ধ্যা হলে মালিক সবাইকে নাচতে বলতো। এই কারণে সারাদিন কাজ করার পরেও তারা বিশ্রাম করার সময় পেত না, মালিক মনোরঞ্জন করার জন্য সবাইকে দিয়ে নাচ করাতো। একদিন সেই মালিকের ওয়াইফ এসে পেপসির মাথায় একটা বোতল ভাঙে, কারণ সে জানতো তার স্বামী পেপসির উপরে খারাপ নজর রাখে। সে তার স্বামীকে বলেছিল যে পেপসিকে বিক্রি করে দিতে, কিন্তু মালিক কোনোভাবেই পেপসিকে বিক্রি করে না, কারণ পেপসি অনেক ভালো কাজ করে, তাছাড়া তার খারাপ নজরও রয়েছে পেপসির উপরে। এখানে আমরা দেখতে পাই সুলেমানের মালকিন খুব বদমেজাজি ছিল। একদিন সুলেমানকে ডেকে একটা লিস্ট দেয় আর বলে বাজার থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে আসো, আর তুমি কি পড়ালেখা জানো? তখন সুলেমান বলে না আমি পড়ালেখা জানি না। সুলেমান নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে। সুলেমান তার এই অসহায় জীবন নিয়ে খুব বিরক্তিকর হয়ে গেছিল, তাই সে ভাবে সে পালিয়ে যাবে। সে বাজারের দিকে না গিয়ে জঙ্গলের দিকে যায়, জঙ্গলের মধ্যে সে দৌড়াতে থাকে। এদিকে সুলেমান যখন যাচ্ছিল জঙ্গলে, তখন দেখতে পায় কিছু সাদা লোক কিছু গোলামকে ফাঁসি দিচ্ছে। এদিকে সেখানকার মালিক বলে যে তুমি কোথায় যাচ্ছ আর তুমি কে? তখন সুলেমান ভয়ে বলে যে আমি হচ্ছে গোলাম, আমি বাজারে যাচ্ছি মালিকিনের জিনিসপত্র আনতে। ওইদিকে ওই সাদা লোকটি সুলেমানের গলায় একটা দড়ি দেখতে পায়, যেখানটায় লেখা ছিল সুলেমান হচ্ছে গোলাম। এটা দেখে সে সুলেমানকে কিছু বলে না, বলে যাও এখান থেকে যাও, আর তাকে একটা লাথি মারে। সুলেমান বাঁচতে যাচ্ছিল, তাই সুলেমান আর পালানোর সাহস করছিল না। এরপর আমরা দেখতে পাই অনেক দিন কেটে গেছে। এদিকে পেপসিকে সেই মালিক প্রতি রাতে রেপ করে। একদিন ওই পেপসি মেয়েটি সুলেমানের কাছে আসে আর তাকে একটা আংটি দেয় আর বলে এই আংটিটা মালকিনের, আমি চুরি করেছি, তুমি আমার একটা কাজ করে দেবে? সুলেমান বলে বলো কি করতে হবে? তখন পেপসি বলে তুমি আমাকে মেরে ফেলো, সে যে করে হোক, যতক্ষণ আমি নাম মরছি ততক্ষণ আমাকে মেরে দাও, আমি এই জীবন আর রাখতে চাচ্ছি না। সুলেমান
পেপসির কথায় রাজি হয় না। এরপর আমরা দেখতে পাই মালিকের ফসল খারাপ হয়, সে তার মজদুরদের অন্য কারো কাছে কাজে পাঠিয়ে দেয়। সেখানটায় আখ কাটার কাজ পায়। একদিন সুলেমান একটা বিয়ে বাড়িতে বেহালা বাজানোর সুযোগ পায়, আর সেখান থেকে সে কিছু টাকা উপার্জন করতে পারে। এরপরে দেখা যায় যে তারা আবার সেই পুরোনো মালিকের কাছে ফিরে আসে, আর সেখানটায় আবার তুলো তোলার কাজ শুরু হয়ে যায়। আবারও সেই নিয়ম চলে আসে যেখানটায় 100 কেজি তুলো না তুলতে পারলে চাবকের বাড়ি খেতে হতো। এদিকে সুলেমান তো প্রতিদিনই 100 কেজির কম তুলো নিয়ে আসতো, যার কারণে তাকে প্রতিদিনই চাবকের বাড়ি খেতে হতো। এদিকে আমরা এখানটায় একটা সাদা গোলাম দেখতে পাই, তার মানে এখানে আরেকটা গোলাম এসেছে। এই আসলে গোলাম না, এর টাকার প্রয়োজন এখানটায় কাজ করতে এসছে। আমরা এখানটায় গোলামদের মধ্যেও ভেদাভেদ দেখতে পাই। সেই সাদা চামড়ার লোকটা গোলাম হলেও সে যদি 50 কেজির কমও তুলো নিয়ে আসতো তাকে কিছু বলতো না, তাকে অনেক আদর করে বোঝানো হোক, আস্তে আস্তে তুমি কাজ শিখে যাবে। এরপর আমরা দেখতে পাই যে সুলেমান আর সেই সাদা চামড়ার লোকটি একটা জায়গায় থাকে, আর তাদের মধ্যে আস্তে আস্তে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সুলেমান তার উপরে বিশ্বাস করতে শুরু করে। তখন সুলেমান সেই লোকটাকে বলে, আমার একটা কাজ করে দেবে? তখন বলে, কি কাজ? তখন বলে, আমি তোমাকে একটা চিঠি দেবো, আর এই চিঠিটা একটা জায়গায় পৌঁছে দেবে। আর এই কাজ করার জন্য সুলেমান যে টাকা পেয়েছিল বেহালা বাজিয়ে, সেই সব টাকা সেই লোকটাকে দিয়ে দেয়, আর বলে 2 দিন পরে এই চিঠিটা পৌঁছে দেবে। আর ওই লোকটাও রাজি হয়ে যায়। এদিকে মালিক যদি জানতে পারে তাহলে দুজনেই জান নিয়ে নেবে, তাই এই কাজটা খুব সাবধানে করতে হবে, এটা বলে সেখান থেকে তারা চলে যায়। এরপর আমরা একদিন দেখতে পাই সুলেমান ঘুমাচ্ছিল, আর তার মালিক মাতাল অবস্থায় সেখানটায় চাকু নিয়ে আসে, আর সুলেমানকে বলে, আমি শুনেছি আমার গোলামের মধ্যে কেউ শিক্ষিত, কেউ পড়ালেখা জানে, আর সে চিঠিও লিখতে পারে, সে চিঠি দেওয়ার কথা বলেছে। তখন সুলেমান বলে, না না, এরকম কিছু না, যে লোকটা আপনাকে বলেছে সেই লোকটা হয়তো বা সুপারভাইজার হওয়ার জন্য মিথ্যা কথা বলেছে, সে আপনার মনে জায়গা করতে চায়, সে কারণেই হয়তো বা এটা বলেছে। সুলেমানের কথায় তার মালিক বিশ্বাস করে নেয়, আর বলে যে কথাটা বলেছে সে অন্য কেউ হলে তাকে আমি মেরে দিতাম, কিন্তু যেহেতু আমাদের গোত্রের মানুষ, মানে তার সাদা চামড়া, তাই আমি তাকে মারবো না, এ বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই সুলেমানের শেষ আশা, শেষ ভরসা, সেই চিঠিটা সে পুড়িয়ে ফেলে। তার যাওয়ার যে রাস্তা ছিল সেই রাস্তাটাও একেবারে বন্ধ হয়ে গেল, তার সব স্বপ্ন পুরো ছাই হয়ে যাচ্ছে, সে আর হয়তোবা কোনোদিনই এখান থেকে বেরোতে পারবে না। এই চিঠিটা তার পরিবারের কাছে পৌঁছালে হয়তোবা সে এখান থেকে বেরোতে পারতো, কিন্তু সেটা আবার সম্ভব না, তার সব আশা ভরসা শেষ হয়ে যায়। আসলে সুলেমান তো গোলাম ছিল না, তাকে তো ধোঁকা দিয়ে গোলাম করা হয়েছে, আর আস্তে আস্তে সুলেমান সবার প্রতি বিশ্বাসটাও হারিয়ে ফেলে। একদিন পেপসি সে মালিককে ফাঁকি দিয়ে সে পালানোর চেষ্টা করে, সে চলেও যায়, কিন্তু সে আবার ফিরে আসে। পেপসিকে তার মালিক খুঁজতে থাকে, প্রথমে পায় না, পরে যখন সে পেপসিকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন পেপসি বলে, আমি একটু মাঠে গিয়েছিলাম, কিন্তু তার কথা বিশ্বাস করে না, তার জন্য পেপসিকে খুব মারে। তখন পেপসি বলে, আমি আমার পুরনো মালিকের কাছে গেছিলাম, কারণ আমার কাছে স্নান করার মতো সাবানও ছিল না, আর আমার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তার কথা তার মালিক বিশ্বাস করে না, তাকে আরও মারে। এদিকে সুলেমান তাকে বাধা দিতে গেলে সুলেমানকে ধরে মারে। পেপসির মালিক পেপসিকে মেরেও শান্ত হয় না, তাকে পুরো উলঙ্গ করে একটা গাছের সাথে বাঁধে, আর সুলেমানকে বলে তাকে চাবুক দিয়ে পেটাতে। সুলেমান তাকে আস্তে আস্তে চাবুক দিয়ে মারতে থাকে। এতে তার মালিক আরও রেগে যায়, সে একটা বন্দুক বের করে সুলেমানের মাথায় ধরে বলে যে, তুমি ঠিকঠাকভাবে মারো, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা ছিল সুলেমান জোরে জোরে পেপসিকে মারতে থাকে, পেপসি আত্মনাদ করতে থাকে। এতেও মালিকের মন গলে না, উল্টো সুলেমানের হাত থেকে চাবুকটা নিয়ে পেপসিকে আরও জোরে জোরে মারতে থাকে। পেপসির সারা শরীর রক্ত ভরে যায়, এতেও তার দয়া হয় না। এরকম করতে করতে পেপসি অজ্ঞান হয়ে যায়। এদিকে এইসব দেখে সুলেমান পুরোপুরি ভেঙে যায়, তার কাছে থাকা সারা জীবনের জন্য তার প্রিয় জিনিসটা, সেটা ছিল বেহালা, সে সেটাও ভেঙে দেয়। কিছুদিন পর সেখানটায় একটা সাদা মানুষ কাজ করতে আসে, যার নাম ছিল ব্যাস। ব্যাস কোনো গোলাম ছিল না, সে এখানে টাকা উপার্জন করার জন্য এসেছে। একদিন ব্যাস আর সুলেমান কাজ করছিল একসাথে, তখন মালিক এসে ব্যাসকে বলে, একটু মদ খাও, তাহলে ভালো লাগবে। তখন ব্যাস বলে, আপনি তো আমার সমস্যাটা বুঝতে পারছেন, কিন্তু এখানে যারা অনেক দিন ধরে আপনার জন্য কাজ করেছে, আপনি তাদের সমস্যাটা বোঝার চেষ্টা করেননি, আর ওদের সমস্যাটা এখন থেকে বোঝার চেষ্টা করুন। এদিক সে বলে, এরা হচ্ছে আমার গোলাম। তখন ব্যাস বলে, কোনোদিন যদি সময় পাল্টায় আর আপনি যদি কোনোদিন গোলাম হন, তাহলে আপনার সাথে এরকম ঘটলে তখন আপনি কি করবেন? তখন বলে, এটা কখনোই সম্ভব না। ব্যাস মালিককে শুধু বলে, আমি তো আপনাকে শুধু ভাবতে বলেছি। এরপরে যখন সুলেমান আর ব্যাস কাজ করছিল, ব্যাস বুঝতে পারে সুলেমান তাকে কিছু বলতে চাইছে। সে সুলেমানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সুলেমান তাকে বলে না। প্রথমে সে তাকে বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ প্রথমে একবার সে ধোঁকা খেয়েছে, কিন্তু সুলেমান যখন আস্তে আস্তে ব্যাসের সাথে মেশে, সে বুঝতে পারে ব্যাস খুব ভালো একটা লোক। তাই সে তাকে বলে, আপনি আমার শেষ ভরসা, আপনি যদি আমার এই চিঠি বা আমার খবরটা আমার বাড়িতে পৌঁছে
যেতে পারেন তাহলে সেটাই আমার জন্য সবকিছু হবে, আমি এখান থেকে মুক্তি পেতে পারি। এই কথা শোনার পর ব্যাস বলে ঠিক আছে আমি দেখছি, যদি আমি কাজটা করতে পারি তাহলে আমি অবশ্যই করে দেবো, এতে আমাদের দুজনের প্রাণ সংশয় হতে পারে, যদি কেউ জানতে পারে যে আমরা এই কাজটা করছি। তারপরও ব্যাস তার এই কাজটি করে দিতে রাজি হয়। এর কিছুদিন পরে বেচের কাজ শেষ হয়ে যায়, সে সেখান থেকে চলে যায়। একদিন সুলেমান মাঠে কাজ করছিল আর সেখানটায় একটা ঘোড়ার গাড়ি এসে থামে, আর সেই ঘোড়ার গাড়িতে একটা পুলিশের লোক আর একটা বৃদ্ধ লোক ছিল। সেখানে পুলিশ এসে বলে যে এখানে প্লেত নামে কে আছে। তখন সুলেমান সামনে আসে বলে আমি প্লেত। তখন বলে যে তোমার নাম প্লেত নাকি অন্য কিছু আছে, আর ঘোড়ার দিকে তাকিয়ে বলে যে তুমি ওই ঘোড়ার গাড়িতে যে লোকটি আছে তাকে চেনো। সুলেমান পুলিশের লোকটাকে বলে আমার নাম সুলেমান নর্থাপ আর আমার নাম প্লেত নয়, আমাকে এখানে ধোঁকা করে এখানটায় গোলাম বানানো হয়েছে, আমি অনেক দিন ধরে এখানটায় গোলাম হয়ে আছি। এদিকে সে যখন ঘোড়া গাড়ির দিকে তাকায় সে চিনতে পারে এর নাম পিটার। এটা সেই লোকটাই ছিল যে নিউ ইয়র্কে তার স্ত্রী আর তাকে কিছু জিনিসপত্র কিনে দিয়েছিল। সে পিটারকে চিনতে পারে আর পিটার তাকে চিনতে পারে, তারা দুজনে জড়িয়ে ধরে। এদিকে সেখানটায় সুলেমানের মালিক চলে আসে, সে সুলেমানকে আটকায় আর বলে এই হচ্ছে আমার গোলাম, একে আমি যেতে দেবো না। তখন পিটার বলে তুমি যদি একে আটকাও তাহলে তোমাকে আমি কোর্টে বরবাদ করে দেবো। এই বলে সে সেখান থেকে নর্থাপকে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে পেপসি তাকে ডাকে। পেপসির ডাক শুনে সে পেছনে তাকায় আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে, কারণ সুলেমান তো এই জীবন থেকে স্বাধীন হয়ে গেল, কিন্তু পেপসিকে এখানে থাকতে হবে। সেই একই রকম কাজ আর সে চাবকের বাড়ি, আর রাত হলেই তার মালিক তাকে রেপ করে, এটাই তার জীবন থেকে গেল। এরপর আমরা দেখতে পাই সুলেমান তার পরিবারের কাছে পৌঁছে গেছে, সেখানে তার সন্তান আর স্ত্রী ছিল। তার সন্তানরা এখন অনেক বড় হয়ে গেছে, তার মেয়ের একটা ছেলেও হয়েছে যার নাম সুলেমান নর্থাপ স্টাদার নর্থাপ। সুলেমান তার পরিবারকে পেয়ে খুব খুশি, তার পরিবারের কাছে সে কান্না করতে করতে ক্ষমা চায় যে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন পরিবারের সবাই বলে ঠিক আছে কোনো ব্যাপার না, এটা মাপের কি হলো, তুমি তো কোনো খারাপ কাজ করেনি। এখানে আমরা দেখতে পাই যে সুলেমান এতদিন গোলাম হয়ে বন্দি ছিল, সেই কথা তার পরিবারকে জানায় না। তার পরিবার এটা শুনলে আরও বেশি কষ্ট পাবে। আসলে যখন গোলাম প্রথা ছিল তখন অনেক মানুষকে এইভাবে গোলাম করে বন্দি করে রাখা হতো, আর তাদেরকে দিয়ে অনেক কাজ করানো হতো, সারা জীবন তাদের কোনো খোঁজ খবরই পাওয়া যেত না, তারা সারা জীবন পরিবার থেকে হারিয়ে যেত। সুলেমানকে ধোঁকা দিয়ে যারা গোলাম বানিয়েছিল সুলেমান তাদের উপরে কেস করে, কিন্তু তার ফল কিছুই বেরোয়নি। এরপরে সুলেমান একটা বই লেখে গোলামদের উপরে। সেই সময় সুলেমানের এই বইটি গোলাম প্রথার মতো কুপ্রথাকে সবার সামনে তুলে ধরে, আর সবাই এই প্রথার বিরোধিতা করতে শুরু করে। সুলেমানের কীভাবে মৃত্যু হয়েছে তা কেউ জানে না, তবে সবাই তাকে এখনও স্মরণ করে।